মানি লন্ডারিং প্রতিরোধ আইন খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় এ অনুমোদন দেয়া হয়। সংশোধিত আইনে কারাদণ্ডের মেয়াদ রাখা হয়েছে 4 থেকে 12 বছর। এছাড়া মানি লন্ডারিংয়ের সাথে সম্পৃক্ত সম্পত্তি মূল্যের দ্বিগুণ অথবা 20 লাখ টাকা, এ দুটির মধ্যে যেটি বেশি হবে সেটি অর্থদণ্ড দিতে হবে, যা আগে ছিল 10 লাখ টাকা। মানি লন্ডারিংয়ের অধীনে শুধু দুর্নীতি ও ঘুষ সংক্রান্ত অপরাধগুলোর তদন্ত করবে দুদক। এতে যৌথ তদন্তকারী দলেরও সুযোগ রাখা হয়েছে। আইনে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকেও শক্তিশালী করা হয়েছে। সভায় দুর্নীতি দমন কমিশন সংশোধন আইনের খসড়াও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই সংশোধনীর ফলে এখন থেকে প্রতারণা এবং জালিয়াতির মামলা করতে পারবে পুলিশ। যৌথ তদন্তকারী দল গঠনের বিধান সন্নিবেশিত করা হয়েছে। এখানে কারাদণ্ডের বিধান যেটা আছে সেই শাস্তির পরিমাণ এটা কিছুটা বৃদ্ধি করা হয়েছে। দুর্নীতি এবং ঘুষ সংক্রান্ত যে অপরাধ এটা তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। আর অন্যান্য অপরাধের ক্ষেত্রে যে সমস্ত তদন্তকারী সংস্থা এগুলি সাধারণত তদন্ত করে থাকে তারাই করবে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত আনিসুল হক। প্রথমেই জানতে চাইব যে পুলিশের তদন্ত করা এবং দুদকের তদন্ত করা এটি নিয়ে এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়েছিল। বর্তমানে আপনারা যে সংশোধনী আনছেন তার ফলে দুর্নীতির মামলায় এই অস্পষ্টতা দূর হয়ে গতি আসবে কিনা? আমার বিশ্বাস যে এটা গতি আসবে। ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বললে বোধহয় পরিষ্কার হবে। দেখেন, অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্টের মধ্যে 27টা প্রেডিকেট অফেন্স আছে, সম্পৃক্ত অপরাধ। মানে হচ্ছে যে সেইগুলি, এই অপরাধগুলির থেকে লব্ধ যে টাকা, সেই টাকাটাকেই মানি লন্ডারিং এর টাকা হিসাবে গণ্য করা হবে। তো সেই ক্ষেত্রে এই 27টার মধ্যে ধরেন আপনি যে বললেন ঘুষ, দুর্নীতি ও ঘুষ, তারপরে আছে কি বলে আপনার ওটাকে যৌতুক, তারপরে আছে আদম পাচার, এই সব, তারপরে আছে আপনার ড্রাগস। তো আমরা যেটা করেছি, এবং এটা হত্যাও আছে, আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে যেই তদন্তকারী সংস্থা এই সব প্রেডিকেট অফেন্সগুলি তদন্ত করে, সেই সংস্থাগুলি যেই ধরেন মূল অপরাধ প্রেডিকেট অফেন্সটা যদি হত্যা হয়, তাহলে সেই হত্যার থেকে লব্ধ টাকা, যেটাকে মানি লন্ডারিং বলা হবে, সেইটার তদন্ত করবে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, মানে সিআইডি। আর দুর্নীতি বা ঘুষ সম্বন্ধে যদি সেই টাকাটা হয়, তাহলে সেটা করবে দুর্নীতি দমন কমিশন। আবার এটা যদি ড্রাগসের ব্যাপারে হয়, এটা নার্কোটিক্স ডিভিশন, নার্কোটিক্স ডিপার্টমেন্ট। তো এইভাবে যেই অপরাধ, যেই আইনের আওতায় যেই দফতর বা যেই সংস্থার আন্ডারে হয়, সেই মানি লন্ডারিং এর অপরাধগুলিও তারা তদন্ত করবে। এতে ব্যাপারটা হচ্ছে যে সবকিছুই স্পষ্টীকরণ হবে, দুর্নীতি দমন কমিশনের উপরে চাপ কমবে, এবং যেটা হবে যে আপনার স্বচ্ছতাও বৃদ্ধি পাবে। এর মধ্যে যেটা আরো উল্লেখযোগ্য সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে। সেই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটটাকে আরো শক্তিশালী করা হবে, এটাকে যথেষ্ট স্বাধীনতা দেওয়া হবে, যেই স্বাধীনতা ব্যবহার করে তারা যৌথ তদন্তও করতে পারে, এবং তাদের কাছে থাকবে ক্ষমতা যে তারা এটার সুপারভিশনটা করবে। স্যার, যেটি আমরা সাম্প্রতিক সময় দেখেছিলাম যে বেশ কিছু মামলায়, বিশেষ করে সিআরপিসির 420 ধারার মামলাগুলি পুলিশ নিচ্ছিল না, তাদের মধ্যে একটা ধারণা ছিল যে এইগুলি আসলে দুদকের মামলা। এই কনফিউশনটা দূর করবার জন্য আলাদা কোনো মানে পুলিশকে নতুন করে জানানোর দরকার আছে কিনা? না, এইটা হচ্ছে আরেকটা সংশোধনী। আমি তো অ্যান্টি মানি লন্ডারিং এর সংশোধনীর কথা বললাম, আর এটা হচ্ছে আলাদা সংশোধনী। দেখা গেছে আমি আইনমন্ত্রী হওয়ার পরে যেটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে যে কোনো কারণেই হোক, অ্যান্টি করাপশন কমিশন অ্যাক্ট 2004 এর যে
তফসিলটা আছে, তফসিলের মধ্যে আপনার 420 মানে হচ্ছে প্রতারণা এবং জালিয়াতির যে সেকশনগুলি পেনাল কোডে আছে সেইগুলিও বলা হয়েছে যে দুদক অনুসন্ধান এবং তদন্ত করবে এবং দুদক মামলা রুজু করবে। বলতে বাধা নেই যে এইরকম প্রভিশন কিন্তু কখনোই ছিল না, এই প্রথমবারের মতন। যেই প্রভিশনটা 1958 সালে ছিল সেটা হচ্ছে যে পাবলিক সার্ভেন্ট যদি আপনার জালিয়াতি বা প্রতারণা করে, when he is officiating as a public servant, তাহলে তাকে আপনার এই দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারে। তো সেই ক্ষেত্রে এইখানে যেটা করা হয়েছে, সাধারণ মানুষের জন্য দুর্নীতি দমন কমিশনের এখতিয়ারটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা আগে যেখানে ছিল, যেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট করত, তারাই এখন এইগুলির তদন্ত করবে এবং মামলা রুজু করবে। স্যার, অন্য একটা প্রসঙ্গে একটু আসতে চাই যে আজকে হাইকোর্টের একটা বিভক্ত রায় হয়েছে, আদেশ হয়েছে, আমরা দেখেছি। এই ক্ষেত্রে যখন আমরা জানি যে নিশ্চয়ই এটি তৃতীয় একটি বেঞ্চের কাছে চলে যাবে সিদ্ধান্তের জন্য, বা কি হবে, আমরা প্রথমে একটু জানতে চাই যে এটার ভবিষ্যৎ কি, মানে প্রক্রিয়াটা কি হবে। হাইকোর্টে কি রায় হয়েছে আজকে? স্যার, এটা হচ্ছে যে ওই একজন মন্ত্রীর মন্ত্রিত্ব থাকা চ্যালেঞ্জ করে একটা রিট হয়েছিল, সেটির একজন বিচারক রুল দিয়েছেন, আর একজন বিচারক বলেছেন যে এটা মেইনটেনেবল না। জি, এখনো তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে মামলাটা কিন্তু এখনো সাবজুডিস আছে। বাংলাদেশের আইনমন্ত্রী হিসাবে আমি এরকম কোনো উদাহরণ সৃষ্টি করতে চাই না যে সাবজুডিস ম্যাটারে কথা বলা। আমি সেই জন্য এই প্রশ্ন জবাব দেব না। স্যার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পর।